আরাবুল ইসলাম তিনি পদত্যাগ করেছেন স্ব-ইচ্ছায়। তার এই পদত্যাগ কি সত্যি স্ব-ইচ্ছায় ছিল? বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তিনি আস্তে আস্তে করে আইএসএফ এর ভেতরের ভাঙন ধরাতে শুরু করেছিলেন। এই আরাবুল ইসলাম আইএসএফ কে ভাঙিয়ে তৃণমূলকে শক্ত করে নিজের রাজনৈতিক উত্থান করার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিছু জন্তু আছে, পশু আছে, প্রাণী আছে, তারা নোংরাতে মুখ লাগায়। জাল লাগিয়ে ছেড়ে দিই, খেতে না পারলেও ওখানে গিয়ে মুখ গুজে চেষ্টা করে। নওশাদ সিদ্দিকী প্রথম থেকেই এই সিদ্ধান্তের দ্বিমতে ছিলেন। সুযোগ দেওয়া হয়েছিল, তিনি হয়তো সুযোগটা কাজে লাগাতে পারেননি। এই যে দল ভাঙন, সেই দল ভাঙন কি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের মধ্যে হচ্ছে, নাকি অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে বিজেপি ক্ষমতায় আসার পর সেই দলগুলিও রীতিমতো নিজেদের পরিবারকে ঠেকানোর জন্য দলের কর্মীদেরকে ঠেকাতে ব্যস্ত হয়ে পড়েছে? আমি কথা বলছি আইএসএফ এর, যে আইএসএফ এর উত্থান 2021 সালে, যে আইএসএফ এ টিকিট না পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে আনুগত্যে বা দিদির প্রেমে মশগুল একজন তৃণমূল নেতা, তিনি চলে গিয়েছিলেন অভিমান করে আইএসএফ এ। আরাবুল ইসলামের কথা বলছি, যিনি একজন শিক্ষিকাকে জগ ছোড়ার জন্য বেশ পপুলার রয়েছে এবং তার ত্রাসের কথা ভাঙড়ের প্রত্যেকে জানে। এবং আমরা যারা রাজনৈতিক উত্থান দেখতে পাচ্ছি বিজেপির কিংবা তৃণমূলের এই পতন দেখতে পাচ্ছি, তারা প্রত্যেকেই জানি যে এই আরাবুল ইসলাম তার উত্থান ঠিক কবে থেকে এবং তার পতন ঠিক কবে থেকে। রাজ্যে বিজেপি সরকার এসেছে তার আগে 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আরাবুল ইসলামকে কোনো টিকিট দেয়নি, অপরদিকে 2026-এ সেখানেও আরাবুল ইসলাম আগে থেকেই জেনে গিয়েছিলেন যে ক্রমশ রাজনৈতিক দিক থেকে বা রাজনৈতিক যে তার কেরিয়ার রয়েছে সেখানে শওকত মোল্লা তাকে কোথাও গিয়ে আউট করে রাজনীতির ময়দানে অনেকটা এগিয়ে যাচ্ছেন। এবং কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই কিন্তু এই আরাবুল ইসলামকে চাপে রাখার জন্য শওকত মোল্লাকে ওপরে তুলতে শুরু করেছিল। এবং সেটা বুঝতে পেরে আরাবুল ইসলাম অভিমান করে নিজের দলে নিজের দিদির প্রতি অভিমান দেখাতে গিয়ে তিনি আইএসএফ এ এসেছিলেন এবং তিনি আশা করেছিলেন যে যাতে তাকে টিকিট দেওয়া হয়, এবং টিকিটও দেওয়া হয়েছিল, যদিও তিনি পরবর্তীতে হেরে যান। এবং এই আরাবুল ইসলাম তিনি কি করলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তিনি আস্তে আস্তে করে আইএসএফ এর ভেতরের ভাঙন ধরাতে শুরু করেছিলেন। বেঙ্গল লিবার্টি এর আগেই আমরা খবর করেছিলাম যে আরাবুল ইসলামের প্রতি ক্ষোভে রেগে ফুঁসছেন নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ এর বড় বড় নেতারা। এবং আমাদের খবরের শিলমোহরে আজকে দেখা যায় আরাবুল ইসলাম তিনি পদত্যাগ করেছেন স্ব-ইচ্ছায়। তার এই পদত্যাগ কি সত্যি স্ব-ইচ্ছায় ছিল, নাকি এই আরাবুল ইসলাম কোথাও গিয়ে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী কিংবা এই যে সিদ্দিকী পরিবার রয়েছে সেই সিদ্দিকী পরিবারের চাপে ক্রমশ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন? ঘর শত্রু বিভীষণের কথা আপনারা তো সকলেই জানেন। অনেকে বলতেন ভোটের আগে কুণাল ঘোষ নাকি সেই কাজটা করেন, ঘর শত্রু বিভীষণের কাজটা করেন। আজকে আরাবুল ইসলাম তিনিও এই কাজটা শুরু করেছিলেন আইএসএফ এ থেকে প্রাক্তন তৃণমূলের নেতাদের সাথে যোগাযোগ করে পঞ্চায়েতের যারা নেতারা রয়েছেন তাদেরকে নিয়ে একটা জোট তৈরি করার চেষ্টা করছিলেন, নিজের দল ভারী করার চেষ্টা করেছিলেন। কারণ শওকত মোল্লা জেলের মধ্যে রয়েছে, আরাবুল ইসলামের কাছে এখন খোলাখুলি ছাড় রয়েছে তার রাজনৈতিক উত্থানের জন্য। এবং সেরকম কিছু ভেবে এবং বিজেপির মধ্যে যারা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়াতে অসন্তোষ প্রকাশ করেছে, সেই অসন্তোষ প্রকাশ করা বেশ কিছু নেতাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন আরাবুল ইসলাম। এই আরাবুল ইসলাম আইএসএফকে ভাঙিয়ে তৃণমূলকে শক্ত করে নিজের রাজনৈতিক উত্থান করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। কিন্তু আইএসএফে তাকে নিয়ে দিনের পর দিন অশান্তি, সিদ্দিকী পরিবার তাদের মধ্যে ক্ষোভ দেখা যায় আরাবুল ইসলামকে নিয়ে, এবং তার ফলস্বরূপ তাকে কিছুটা হলেও সংযত করার জন্য ওয়ার্নিং দেওয়া হয়। সেই ওয়ার্নিংটা মাথা পেতে নিয়ে এই আরাবুল ইসলাম আগে ভাগে দল তাকে তাড়িয়ে দেওয়ার আগে তিনি পদত্যাগ করলেন। এই আরাবুল ইসলাম প্রথম যখন তৃণমূল কংগ্রেসকে ছেড়ে আইএসএফ এ যোগদান করেছিলেন টিকিট পাওয়ার লোভে বা রাজনৈতিক দিক থেকে তার যে উত্থান রয়েছে সেই উত্থানের জন্য তিনি আইএসএফে যোগদান করেছিলেন, মুসলিমদের মাসিহা হওয়ার জন্য আইএসএফে যোগদান করেছিলেন, ভাঙড়ের কান্ডারি হওয়ার জন্য আইএসএফে যোগদান করেছিলেন। তাতে অবশ্য সিদ্দিকী পরিবারের প্রত্যেকের মত ছিল না। শোনা যায় নওশাদ সিদ্দিকী এই আইএসএফ দলের প্রথম বিধায়ক, নওশাদ সিদ্দিকী অসন্তোষ প্রকাশ করেছিল এই আরাবুল ইসলামকে দলে নেওয়ার জন্য। তিনি বলেছিলেন আরাবুলকে যাতে দলে না নেওয়া হয়, কারণ তৃণমূলের দুর্নীতির সাথে নাম জড়িয়েছিল এই আরাবুল ইসলামের। তার ত্রাসের কথা আমরা প্রত্যেকে জানি, শিক্ষিকাকে মারধর, জগ ছুড়ে দেওয়া, সাধারণ নাগরিকদের চোখের জল, টাকা তোলা, রংবাজি করা এলাকার মধ্যে। একাধিক আরাবুল ইসলামের বিরুদ্ধে
ক্ষোভ ছিল এবং তাকে কন্ট্রোল করার জন্য মূলত শওকত মোল্লাকে উত্থান করতে বাধ্য হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই আরাবুলকে নেওয়া নিয়ে সিদ্দিকী পরিবারের মধ্যেও যথেষ্ট ফাটল ধরতে শুরু করে। যদিও আইএসএফ এর রাজনৈতিক ক্যারিয়ারের কথা মাথায় রেখে আরাবুল ইসলামকে টিকিট দেওয়া হয়েছিল, যদিও তিনি হেরে গিয়েছিলেন এবং হেরে যাওয়ার পরে তার যে এই কার্যকলাপ, সেই কার্যকলাপে রীতিমতো সিদ্দিকী পরিবার তারা অসন্তোষ প্রকাশ করে এবং ওয়ার্নিং দিয়ে দেওয়া হয় আরাবুল ইসলামকে। সেই ওয়ার্নিং শুনে আরাবুল ইসলাম ভেবেই নিয়েছিলেন যে দল তাকে আর বেশি দিন রাখবে না, দল তাকে লাথি মেরে তাড়িয়ে দেবেন এবং তার জন্যই তিনি আজকের আগে ভাগেই পদত্যাগ করলেন আইএসএফ এর তরফ থেকে। এবার কি করবেন আরাবুল ইসলাম? তৃণমূলের মতো দুর্নীতিগ্রস্ত দলে তো তিনি ছিলেনই, সেখানে থেকে টিকিট পেলেন না বলে এলেন আইএসএফে এসে পরবর্তীতে বেশ কিছু মুখ্যমন্ত্রী বিরোধী নেতৃত্বের সাথে যোগাযোগ করে তৃণমূলের প্রাক্তন নেতাদের সাথে যোগাযোগ করে আরাবুল ইসলামের তার প্ল্যান ছিল যে নতুন একটি রাজনৈতিক দল বা এই সংখ্যালঘুদেরকে নিয়ে আলাদাভাবে একটি জোট গঠন করা। কোথাও গিয়ে কি এটার জন্যই আইএসএফ তাকে চাপ দিতে সৃষ্টি করে, কিংবা এই আরাবুল ইসলামের এই যে প্ল্যানিং যে মুসলিমদের নেতা হয়ে উঠবেন, ভাঙড়ে তিনি রাজত্ব করবেন, তার জন্যই কি তার এই পতন বা তার এই পদত্যাগ? কি বলছেন নওশাদ সিদ্দিকী? কারণ আমরা জানি যে নওশাদ সিদ্দিকী প্রথম থেকেই এই সিদ্ধান্তের দ্বিমতে ছিলেন। তিনি চাইতেন না আরাবুল ইসলাম তৃণমূলের এই দুর্নীতিবাজ একজন নেতা, যাকে আইএসএফ দলে নিয়েছিল ভোটের আগে এবং যাকে টিকিট দিয়েছিল, সেই আরাবুলকে যাতে না নেওয়া হয়, তার প্রস্তাব বা তার মত প্রকাশ করেছিল নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী এই বিষয়ে কি বলছেন, আসুন নওশাদ সিদ্দিকীর সাথে কথা বলেই জেনে নিন। আমি এই তত্ত্বে অন্তত বিশ্বাস করি যে যখন দলে থাকবে সোনার টুকরো, আর যে দল ছেড়ে চলে যাবে তাকে তার আগে পরে না প্রচুর বিশ্লেষণ যুক্ত করে দেবো অমুক অমুক অমুক, সেটা আমি বিশ্বাস, অন্তত এই কাজটা আমি করবো না, এটা আমি বিশ্বাস করি। সুতরাং সে ছেড়ে গিয়েছে, একাধিক অভিযোগ রেখে ছেড়ে গিয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে এই কথাটা শেষ করব। আমি মনে করি না, সবাইকে সম্মান দিয়ে বলছি, যে আমাকে তিনি দল ছেড়ে বেরিয়ে গেছেন মানে তার নিয়ে অনেক কথা বলতে হবে, প্রশ্ন তুলেছেন বলে বলছি, মানে স্পেশাল আমি রিয়াকশান দিতাম না। এতটুকু বলবো, আমরা জানি গ্রামে শহরে আমরাও দেখেছি যে কিছু জন্তু আছে, পশু আছে, প্রাণী আছে, তারা নোংরাতে মুখ লাগায়। আমরা অনেক সময় সেই জন্তুগুলোকে, প্রাণীগুলোর মুখে জাল লাগিয়ে দিই যাতে এই নোংরাতে না মুখ দেয়, মুখ মানে খেয়ে নেয় নোংরা, জাল লাগিয়ে দিই আমরা। কিন্তু দেখবেন যদি ছেড়ে দিই, আবার জাল লাগিয়ে ছেড়ে দিই, খেতে না পারলেও ওখানে গিয়ে মুখ গুজে চেষ্টা করে। এতটুকুই আমি বলবো। অন স্টেজ বলেছিলাম যে মানুষকে শুধরাবার জায়গা দেওয়া দরকার, সুযোগ দেওয়া হয়েছিল, তিনি হয়তো সুযোগটা কাজে লাগাতে পারেননি, বা আমাদের যে অ্যাটমসফিয়ার সেখানে তিনি নিজেকে, সেই অ্যাটমসফিয়ারে নিজেকে সামঞ্জস্যতা করতে পারছে, হতে পারে। 5 রকমের মানুষ থাকতে পারে। আমার মিষ্টি খেতে পছন্দ, আপনার টক খেতে পছন্দ। এত সময় শুনছিলেন নওশাদ সিদ্দিকীর কথা। নওশাদ সিদ্দিকী তিনি জানাচ্ছেন, পুরোপুরিভাবে না বললেও তার কথাতে রীতিমতো স্পষ্ট রয়েছে, নওশাদ সিদ্দিকী আরাবুল ইসলাম আইএসএফ এ যোগদান এবং আরাবুল ইসলামের পদত্যাগ দুটোর মধ্যে তার কোনো অসুবিধে হয়নি বা খুব একটা যে লোকসান হয়েছে আইএসএফ এর, তা তিনি মনে করছেন না। কারণ আইএসএফ এর এখনো পর্যন্ত একটাই মুখ ছিল নওশাদ সিদ্দিকী, এবং আরাবুল ইসলাম যোগদান করাতে তাতে কোনো একটা ফারাক পড়েনি এবং তার পদত্যাগেও কোনো ফারাক পড়বে না আইএসএফ এর। আইএসএফ যেমন সংখ্যালঘুদের জন্য কাজ করেছে, তেমনই আইএসএফ সংখ্যালঘুদের হয়ে কাজ করবেন, এবং যারা সংখ্যালঘুদের দোহাই দিয়ে আইএসএফ এর মতো দলগুলিতে যোগদান করার কথা ভাবেন, তাদেরকে ভবিষ্যতে আইএসএফ দল নিজেদের দলে নেবেন কিনা, টিকিট দেবেন কিনা, তার জন্য তারা আগাম প্রস্তুত থাকবেন বা সজাগ থাকবেন, এই আরাবুল থেকে শিক্ষা নেবেন। আপনারা এত সময় দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং চ্যানেলটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। স্বাধীন, কাঁচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে থাকুন।